এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ পেশ করব ক্রিকেট জগতের এমন এক উজ্জ্বল নক্ষত্রকে, যিনি মাঠে নামার পর আপনাদের দারুণ এন্টারটেইন করেছেন, এতটাই মনোরঞ্জন করেছেন। টি-20 হোক, ওয়ানডে হোক, টেস্ট ম্যাচ হোক, ইনি যখন মাঠে নামেন তখন এনার ব্যাটিংয়ের সামনে পড়ে তাবড় তাবড় বোলারদের ঘাম বেরিয়ে যায়। প্লিজ ওয়েলকাম টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। আর আজ আমাদের এই বিশেষ শোয়ের জাজ হলেন টাইমস অফ ইন্ডিয়ার স্পোর্টস এডিটর আলোক সিনহা। প্লিজ ওয়েলকাম আলোক সিনহা। আর এবার আমরা মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ আলোক সিনহার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে। প্রথম অভিযোগ শিখর ধাওয়ানের ওপর। আপকি আদালতে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপর অভিযোগ হলো যে ইনি খুবই দুষ্টু। শিখর, আমি শুনেছি যে আপনি ছোটবেলায় লোকেদের লেটার বক্সে বোম লাগিয়ে আসতেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, একদমই। যখন ছোটবেলায় দিওয়ালির সময়, তখন এটা একটা খেলা ছিল আমার কাছে যে অ্যাটম বম নিয়ে যাওয়ার, লেটার বক্সে ঢুকিয়ে সমস্ত লেটার বক্স উড়িয়ে দিতাম আমি। তারপর আর কি যেন বলে, অনেকবার এরকমও হতো যে লোকজনদের লেটার ছিঁড়ে নর্দমায় ফেলে দিতাম, আর তারপরে বাড়িতে পালিয়ে আসতাম। তারপর ওরা বাড়িতে এসে জিজ্ঞেস করতো কোথায় ফেলেছি আমি। তারপর আমি লাইট নিয়ে গিয়ে দেখাতাম এখানে ফেলেছি, বের করে নাও। তো এইসব আমি করতাম। তাহলে পিটুনিও খেতেন নিশ্চয়? একদমই, প্রচুর পিটুনি খেতাম আমি। আর ওই টাইমে, ওই সময়ে প্রায় সবাইকেই পিটুনি খেতে হতো। আমি সবসময় খেলাধুলা করতাম আর পড়াশোনা কম করতাম, তাই ওই কারণে আমি প্রচুর পিটুনি খেতাম, আর এইসব বদমাইশি করার জন্য। তখন বাবা বলতেন পড়াশোনা করো? হ্যাঁ, ঠিক বলতেন। আমার বাবা সবসময় এটাই চাইতেন যে আমি পড়াশোনা করি, আর ভালো করে পড়াশোনা করি। কিন্তু পড়াশোনাটা আমি ভালো বুঝতাম না, কিন্তু খেলাধুলাটা ভালো বুঝতাম। পড়াশোনাটা ভালো করে বুঝতে পারতাম না, কিন্তু তবুও পরিশ্রম করতাম। ২-৩ ঘন্টা পড়তাম আর মন প্রাণ দিয়ে পড়াশোনা করতাম। ৩ ঘন্টা পরে ১০ মিনিটেই ভুলে যেতাম সবকিছু, আর আমি বুঝতে পারতাম না যে কিভাবে হলো এইসব। আমি শুনেছি যে যখন মা বাইরে যেতেন তখন আপনাকে লক করে চলে যেতেন বাড়িতে, কোনো দুষ্টুমি যাতে না করেন। হ্যাঁ, ঠিক বলেছেন। যেমন যখন মা কখনো জিনিসপত্র আনতে যেত, আমরা যখন ছোট ছিলাম, আমার ২টো দিদি আর আমি সবথেকে ছোট, তাই লক করে চলে যেত। কাছেই রাস্তার ওপারে কিছু জিনিসপত্র আনতে যেতেন। আর একবার আমার বন্ধুরা এসে পড়েছিল যে খেলতে যাবে দুপুরবেলা, তখন আমাকে বললো যে ব্যাট দিয়ে দে আমাকে। তখন আমি দড়ি বেঁধে, ওড়না দিয়ে বেঁধে ব্যাটটাকে নিচে নামিয়ে দিলাম। এবার ব্যাটটা দেওয়াতে আমার তো ইচ্ছে হচ্ছে যে আমিও খেলবো। তখন আমি দিদিদের বললাম যে তোমরা ওড়নাটা ধরো, আমি নিচে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে থাকতাম ওই সময়। তখন ওখান থেকে কি যেন বলে, ওড়নাতে ঝুলে ঝুলে আমি নিচে নামলাম, আর আমি খেলা শুরু করে দিলাম। তারপর মা এসে অবাক হয়ে গেছে যে আমি কিভাবে বেরোলাম, তালা লাগিয়ে গিয়েছিল। তো মা ডাকলো যে বাব্বু চলে আয়, বাড়ি আয়। তখন আমি বাড়ি গেলাম। তারপর শুরু হলো পিটুনি। আর মায়ের হাতে মার খেয়ে আমার কিছু হতো না, কারণ ততদিন আমি স্ট্রং হয়ে গেছি। বাবা মারলে তবুও লাগতো, মা মারলে আমি হাসতাম, বলতাম যে কোনো ব্যাপার না, মারো তুমি, কোনো অসুবিধা নেই। তো এই বাব্বু কবে বুঝতে পারলো যে আমি ভালো ক্রিকেটার হতে পারি? আসলে বাব্বু সেদিন বুঝতে পেরেছিল যখন আমি আন্ডার-16 দিল্লি টিমের হয়ে খেললাম। ১ বছর খেললাম, আর ওটার পরের বছর আমি ২টো ম্যাচ খেললাম, আমি ড্রপও হয়ে গেলাম। তখন আমি একটু, আমার মন খারাপ হয়েছিল। আর তার পরের বছর আমি আবার ভালো খেললাম, আর তারপর যখন আমি প্রচুর রান করলাম, তখন আমি বুঝলাম যে আমি ক্রিকেট খেলবো। কিন্তু এটা সত্যি যে আপনি চান্স এই জন্য পেয়েছিলেন কারণ কিছু ছেলে ড্রপ হয়ে গেছিল? একদমই ঠিকই বলেছেন। আন্ডার-16 এ আমি প্রথম সুযোগ পেলাম, 2টো ম্যাচ খেললাম, ওতে ভালো খেলিনি বলে বসে গেলাম। আর পরের বছর তখন অনেক ছেলের ওভারেজ হয়ে গিয়েছিল, যারা আমার সিনিয়র ছিল। তখন আমি অটোমেটিক্যালি চান্স পেয়ে গেলাম, আর ওই বছর আমি আন্ডার-16 এ হাইয়েস্ট রান গেটার হলাম ইন্ডিয়ার জন্য। তারপর আন্ডার-17 এশিয়া কাপ খেলে এলাম বাংলাদেশে। তারপর থেকেই আমার জায়গাটা পাকা হয়ে গেল স্টেট লেভেলের টিমে। আর আপনি টেস্টেও তখনই সুযোগ পেলেন যখন বীরেন্দ্র সেহবাগ রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিলেন, একটা জায়গা খালি ছিল সেখানেই।
হ্যাঁ ঠিকই, টেস্ট ম্যাচে সালটা হচ্ছে ওই 2013 ফেব্রুয়ারিতে বীরু ভাই খেলছিলেন। তারপর ওটার না, উনি দুটো ম্যাচ খেলেন, তারপরে 3 নম্বর ম্যাচে উনি হয়তো ছিলেন না, তাই তখন আমি সুযোগ পেলাম ওখানে। হ্যাঁ, আর ওই যে রেস্টের ব্যাপারটা, ওটা ওডিআইয়ের ছিল 2010-এ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ছিল আমাদের। তখন ওটাতে বীরু ভাই, গৌতী ভাই খেলেননি, তখন আমি ওখানে সুযোগ পেয়েছিলাম, তখন উনি ওটাতে রেস্ট নিয়েছিলেন। ওয়ানডেতে, হ্যাঁ ঠিক, ওয়ানডেতে একদমই। আর এটা সেই ওয়ানডে যেখানে আপনার ডেবিউ হয়েছিল আর আপনি ভালো রান করেছিলেন। না, ওয়ানডেতে ডেবিউ হয়েছিল আর আমি 0-তে আউট হয়ে গিয়েছিলাম। আর আমি যখন আউট হলাম তো আমি হাসতে, হাসতে ফেরত যাচ্ছিলাম আর আমি ভাবলাম যে এটা করব, 100 করব আর 0। তাই তখন আমি হাসতে, হাসতে ফিরে গেলাম। আর ওই সিরিজে এটাও হয়েছিল যে যখন আমার ডেবিউর ১ম ম্যাচ ছিল, ডেবিউ ছিল, তাই আর পরের দিনই ম্যাচ ছিল। আমি রাতে গড়াগড়ি খাচ্ছি, কারণ স্বপ্ন ছিল ভারতের জন্য খেলবো, সেটা হতে চলেছে। আ তাই আমার একেবারে ঘুম আসছিল না। গোটা রাত ঘুমোতে পারিনি। এদিকে গোটা রাত ঘুমোইনি বলে আমার টেনশন যে পরের দিন এনার্জি কী করে থাকবে। গোটা রাত ঘুমোইনি আমি। আ তাই তখন কি যেন সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে। ম্যাচ কল্ড অফ হয়ে গেছে। আমি বললাম, বাহ! ঘুমোলামও না, ম্যাচটাও হলো না। পরের বার আমি পরের ম্যাচটা খেললাম আর আমি বললাম, ভাই স্লিপিং পিল দিয়ে দাও। আমি কমপক্ষে 8 ঘন্টা তো ঘুমোই। তো তাহলে তো এর মানে হচ্ছে প্রথম ম্যাচ যখন খেলছিলেন তখন দুষ্টুমি ছিল না, নার্ভাসনেস ছিল। ঠিক, ঠিক বলেছেন। বেশ নার্ভাসনেস ছিল, এক্সাইটমেন্টও ছিল। আর দুষ্টুমি তো ওই সময় মাথাতেও আসছিল না। সেই সময় এই দুটো জিনিসই মাথায় ঘুরছিল, বুকটা ধড়ফড় করছিল। কিন্তু যেই ভালো খেলতে শুরু করলেন আবার দুষ্টুমি শুরু করে দিলেন। হ্যাঁ, 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 ঠিক ধরেছেন। ওটা আমার ওটা তো আমার আত্মার ধর্ম, আমার ক্যারেক্টার তো ওটাই। তাই আমি প্রথম থেকেই দুষ্টু ছিলাম। কিন্তু দুষ্টুমি, হ্যাঁ, আর হ্যাঁ, বাব্বু একদম। বাব্বু গব্বর সিং হয়ে গেল। হ্যাঁ, একদমই তাই। গব্বর, ক্রিকেটের জগতে আমাকে গব্বরই বলা হয়। আর শিখর বলে আমাকে কম লোকই ডাকেন, গব্বর নামেই চেনে। স্টেডিয়ামে গেলেই ডাকে। তো এটা শুরু হয়েছিল যখন আমি রঞ্জি ট্রফি খেলছিলাম দিল্লির জন্য। তাই সিলি পয়েন্টে দাঁড়িয়েছিলাম। হয়টা কি, অন্য টিম যখন পার্টনারশিপ গড়ে ফেলে তখন সবাই শান্ত হয়ে পড়ে। তাই সবাইকে এক্সাইট করার জন্য বহুত ই আরানা হ্যাঁ সুয়ার কে বাচ্চো, এত জোরে চেঁচালাম যে আম্পায়ার কী বা বলবে। আমি তো কাউকে গালবন্ধ করিনি। তাই সবাই হাসাহাসি শুরু করলো। তারপর আমার কোচ বিজয় দাহিয়া, উনি তখন ওই নামটা দেয় গব্বর। তাই ওখান থেকেই সেই নামটা ফেমাস হয়ে গিয়েছিল। তখন শোলের ডায়লগগুলো ওখানে প্লেয়ারদের হ্যাঁ, শোনাতেন। তখন শোলের ডায়ালগ বা অন্য কিছু যদি সিচুয়েশন বদলাতে হয়, হাসাতে হয় কাউকে, তখন ওটা আমি করে থাকি। আর এখন দেখা যায় যখন আপনি ক্যাচ নিয়ে ফেলেন তখন একটা অ্যাকশন সবাই দেখে, এরকম হাত দিয়ে মেরে কাবাডির হ্যাঁ, মতো। হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, একদম। আ ওটা আমি একদম মন থেকে করি। আর মানে ওটা করে আমার মধ্যে বেশ একটা পুরুষ, পুরুষ ফিল হয়। মানে থাইয়ের ওপর মারার পর। আর অ্যাগ্রেশনও দেখানো হয়ে যায়। একটা অ্যাগ্রেশনও বেরিয়ে আসে, কারোর খারাপও লাগে না। আর অন্য প্লেয়ার যারা থাকে তারা যখন আমাকে আউট করে তখন সেটাই ঘুরিয়ে আমাকে আচ্ছা। করে দেখায়। তখন আমিও হেসে ফেলি যে যাক, তাহলে আমার এটাও ভালো লেগেছে। স্যার, আমিও ক্রিকেট খেলি, কিন্তু আমি পড়াশোনা আর ক্রিকেট দুটোকে ম্যানেজ করতে পারি না। তাই আপনি আপনার স্টাডি টাইমে দুটোকে কিভাবে ম্যানেজ করতেন? পড়াশোনা করা খুবই দরকার। আর হুম। যেটা তোমার স্কুল টাইম থাকে, তারপরে আমি সোজা এইসবই করতাম। স্কুল শেষ হওয়ার পরে ২ ঘন্টা ক্রিকেট খেলতে চলে যেতাম। আর তারপর বাড়ি ফিরে আবার হোমওয়ার্ক করা বা অন্য কিছু করা, সেসবই করতাম। তাই তোমাকে যদি দুটো জিনিস ম্যানেজ করতে হয়, তাহলে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তুমি যদি ক্রিকেটের পেছনে টাইম দাও, তাহলে তোমাকে পড়াশোনার পেছনে একটু বেশি টাইম দিতে হবে। তাই স্পোর্টসের যে ব্যাপারটা আছে সেটা খুব ভালো ডিসিপ্লিন তৈরি করে মানুষকে। তো এটা খুবই জরুরি এখানে থাকা প্রত্যেকটা ইয়াংস্টারের জন্য যে খেলাধুলা করা, যেকোনো খেলাধুলা হোক, সেটা যদি তুমি যোগাও করতে চাও সেটাও পারো। কিন্তু এগুলো জরুরি, কারণ এসব করলে তোমার লাইফে একটা ডিসিপ্লিন আসবে, শরীর ভালো থাকবে আর প্রচুর কনফিডেন্স বাড়বে। তাই এসব করা খুব প্রয়োজন। একবার যদি আপনি আপনার সিগনেচারটা করে দেখান তাহলে ভালো লাগবে। কোনটা? কোনটা বলো তো? যেটা আপনি ক্যাচ নেওয়ার পর ক্যাচ গব্বরের মতো নেওয়ার পরে? করেন। তাহলে আমি দাঁড়িয়ে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো এখন সময় হয়েছে একটা ব্রেক নেওয়ার, আর ব্রেকের পর আপকে আদালতে শিখর ধওয়ানের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। হার্দিক পান্ডিয়ার সাথে আপনি খুব মজা ও করতে পারেন দেখি। খুবই মজার একটা মানুষ, তাই ওর সঙ্গে আর ঋষভ পন্থকে নিয়েও আজকাল খুব আলোচনা হয়, আপনার খুব ফেভারিট উনি।
ফেভারিট এই জন্য বলছি কারণ যখন প্লেয়ারদের ফটো তোলা হচ্ছিল হ্যাঁ, তখন উনি কোলে এসে আপনার বসে কোলে এসে পড়েছিল। বসে হ্যাঁ, আমার পড়েছিলেন। কোলে এসে বসে পড়েছিল। আমি ঋষভকে বলছিলাম, ভাই ঋষভ তুই ওঠ, ছেলেদের প্রতি এতটাও ভালোবাসা নেই। गोद में उठा ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধওয়ান। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপর অভিযোগ হলো যে ইনি কুসংস্কারে বিশ্বাসী। শেখর, এটা তো ঠিক যে আপনি ওপেনিং ব্যাটসম্যান, প্রথম ব্যাট করেন, কিন্তু কখনো প্রথম বল খেলেন না। হ্যাঁ, একদমই ঠিক কথা। আমার প্রথম বল খেলতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যখনই এমন সিচুয়েশন আসে, যদি লেফট আর্ম বোলার চলে আসে, তখন রোহিত আমাকে যখনই বলে যে তুই ফেস কর, তখন আমি ফেস করি। কিন্তু আমাদের যে একটা প্যাটার্ন সেট হয়ে গেছে আমার আর রোহিতের, তাই রোহিতে গিয়ে ফেস করে। আর হ্যাঁ, আই প্রেফার টু বি অন দ্য রানিং এন্ড। রোহিত বলেছিল যে যখন MS ধোনি প্রথমবার বলেছিল ওপেনিং করার জন্য, হ্যাঁ, তখন উনি আপনার কাছে গিয়েছিলেন, বলেছিলেন প্রথম বল ফেস করতে, আর আপনি না করে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই। ওই সময় আমার কামব্যাক হয়েছিল টিমে। আর আমি বলেছিলাম, ভাই দেখ, ব্যাপারটা হলো আমারও কামব্যাক হয়েছে, আমিও নতুনই এসেছি, তাই দুজনেই সমান, তুই করে নে, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ, ও বলেছিল কোনো ব্যাপার না, ও নিজেও খুব ভালো, বলেছিল কোনো অসুবিধা নেই, আমি করে নেবো। রোহিত এটাও বলে যে আরো একটা টোটকা আছে, হ্যাঁ। মানে আপনি মাঠে নামার আগে, ব্যাটিং করার আগে টয়লেটে অবশ্যই যান। একদমই। যখন ব্যাটিং করতে যাই তখন প্রেশার চলে আসে, তাই প্রেশার চলে এলে তখন মেন্টাল প্রেশারও চলে আসে, আর তারপর অন্য প্রেশারও চলে আসে তার সাথে। উনি এটা বলেছেন যে প্রথম বল তো আমাকে ফেস করতে হয়, ওর এত জোরে কি করে পায়? কারণ পরের বলটা তো আমাকেই ফেস করতে হবে, তাই। আচ্ছা। তো এটা কি কোনো টোটকা যে আপনি প্রথম বল ফেস করবেন না? না, কমফর্ট লেভেলের একটা ব্যাপার আছে। এত বছর ধরে করে আসছি, এখন যদি আমি যদি কোনো ইয়াংস্টার চলে আসে আমার সঙ্গে ব্যাটিং করতে, তাহলে আমি ওকে জিজ্ঞাসা করি কি তোমার কি পছন্দ? যদি তুমি নন স্ট্রাইকার এন্ডে দাঁড়াতে চাও, তখন আমি বলি যে তখন, কারণ ওটা আমার দায়িত্ব সিনিয়র হিসেবে ওকে কমফর্ট করা। কিন্তু যখন আমি আর রোহিত থাকি তখন তো ভাইয়ের মতো ব্যাপারটা হয়ে যায়, তাই তখন আমি ওকে বলি, ভাই তুই ফেস কর। ভাইয়ের মতো ব্যাপারটা তো এতটাই হয়ে গেছে, রোহিত বলেছে যে প্রত্যেকটা জিনিস ওর কাছে চান, আপনি ওনার জুতো চেয়ে নেন, আপনি ওনার গ্লাভস চেয়ে নেন। একদমই। তাহলে নিজেরগুলো কোথায় ফেলে আসেন? আমি একটু অগোছালো টাইপের এসব ব্যাপারে। কখনো মোজা ভুলে যাই, কখনো ট্রাউজার ভুলে যাই, তখন আমি ওদের থেকে চেয়ে নিই। প্লেয়ারদের কাছে সবসময় এক্সট্রা থাকে, তাই ওদের থেকে চেয়ে নিই, ওরা বলে ঠিক আছে কোনো ব্যাপার না। তাই ওরা জানে যে আমি কিছু না কিছু ভুলে যাবই, তাই এসব হতেই থাকে। এমনকি আমি তো এরকমই, কিন্তু রোহিত আমার থেকেও এক কাঠি ওপরে। মানে আপনার থেকে বেশি? ভাবতে পারবেন না যে ও কি ভুলে গিয়েছিল। ঠিক আছে, গেস করুন আপনি কি জিনিস রোহিত ভুলে যেতে পারে। পাসপোর্ট ভুলে গিয়েছিল, আইপ্যাড ভুলে গিয়েছিল, এইসব জিনিসও ফ্লাইটে ফেলে রেখে চলে এসেছিল, তারপর ফ্লাইট থেকে আবার ফেরত নিয়ে আসে। তাই রোহিত একই কয়েনের এপিট আর ওপিট। আমি বিরাট কোহলির ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিলেন যে ও একদম টাপুরিদের মতো কথা বলেন। রোহিত হ্যাঁ, একদমই। না, যখন ওর ইচ্ছে হয় তখন ও টাপুরিদের মতো কথা বলে, আর অবশ্যই ওটা মুম্বাইয়ের ল্যাঙ্গুয়েজ, তাই সেটা স্টাইল ওর মধ্যে রয়েছে। আর মুম্বাইয়ের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, ধরুন যদি আপনি কাউকে কোনো রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন তারা এটা অবশ্যই করে, এরকম করে ডাকে, এটা মুম্বাইয়ে চলে। আমি যখন প্রথমবার গেলাম আমি বললাম এটা আবার কি জিনিস, এরা এভাবে ডাকছে কেন? দিল্লি থেকে ওইভাবে ডাকলে সেটা অন্য ব্যাপার হয়ে যাবে। তাই কখনো রোহিত ছেলেদেরকে ডাকলে এভাবে অবশ্যই ডাকে। হ্যাঁ। এসব জিনিস রোহিত করেই থাকে। আচ্ছা, আপনারা যখন দুজনে একসাথে খেলেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা সময় কাটান, কারণ দুজনেই আউট হন না, তো অতক্ষণ ধরে কি নিয়ে কথা বলেন? কমিউনিকেশন করি যে ভাই কি সিচুয়েশন আছে, আচ্ছা এতটা রিস্ক নেওয়ার প্রয়োজন আছে নাকি নেই, কিভাবে এগোবে। কিছুদিন আগে আমি যে ম্যাচ খেললাম ওয়ার্ল্ড কাপে, হুম। যখন আমার বল লেগে গিয়েছিল, আমি তখন 25-27 রানের মাথায় ছিলাম আর আমার ফ্র্যাকচার হয়েছিল। তখন আমি রোহিতকে বললাম যে এখন আমি বড় শট মারতে পারবো না, আর আমার মনে হয় না যে আমি ওটা করতে পারবো। তাই আমরা একটা ভালো বেস করে দিয়েছিলাম টিমকে, যে 70 রান হয়ে গেছিল, তাই আমি বাইরে চলে যাচ্ছি, তারপর অন্য কেউ আসবে, ও সেট হয়ে যাবে, তারপর ও ভালো করবে, কারণ আমি বড় শট মারতে পারবো না, হাতে জোর নেই।
তারপর কিন্তু রোহিত ওই কমিউনিকেশন খুব বড় ব্যাপার। রোহিত আমাকে বলল যে আমাদের তো আস্তে আস্তে 5-7 রান 5-6 রান হচ্ছে, তাই আর বেশি প্রয়োজন নেই, তুই খেলতে থাক। আমি খেলতে থাকলাম। তখন আমাদের 100 রানের পার্টনারশিপ হয়ে গেছিল। রোহিত 70 রানে আউট হয়ে গিয়েছিল, আর আমি ততক্ষণ যে আঙুলটা ভেঙে গিয়েছিল 2টো পেন কিলার খেয়েছিলাম, তারপর আঙুলটা গরমও হয়ে গিয়েছিল, তারপর ওখান থেকে সেঞ্চুরিও করে ফেললাম। তাই ওই কমিউনিকেশনে যেমন ওই সেঞ্চুরি বানানোর পেছনে অনেক বড় ক্রেডিট রোহিতেরও ছিল, কারণ ওর কমিউনিকেশন ওই সময় আমাকে খুব হেল্প করেছিল ওটা করতে। তাই ওই ধরনের কমিউনিকেশন প্রত্যেকটা গেমেই থাকে, আর ঠাট্টাই আর কেউ চলতে থাকে, মজা তো করতেই হবে। কি ধরনের মজা চলে? কি ধরনের মজা চলে? মজা যেমন আমি গান গাইছি, আর ওই সময় আমার মাথায় যদি কোনো দুষ্টু বুদ্ধি আসে তাহলে আমি সেটা করবো ওর সঙ্গে ওখানে। হার্দিক পান্ডিয়ার সাথে আপনাকে খুব মজা করতে দেখা যায়। হ্যাঁ, একদমই। আমি মজা সবার সঙ্গেই করি। হার্দিকের সঙ্গেও খুবই মজা করি। আর ও খুবই মজার একটা মানুষ। তাই ওর সঙ্গে আ আ আনন্দ যত বেশি ভাগ করা যায় ততই কম পড়ে। তাই যতটা আনন্দ পাই সেই আনন্দটা অবশ্যই ভাগ করে নিই। ওর বয়স যেমন ২৩-২৪, তাই আমার মধ্যেও ওই বিশেষত্বটা আছে যে আমিও ২৩-২৪ বছরের হয়ে যাই ওর সঙ্গে আরেকবার, আর তারপর এনজয় করি। বিরাট বলছিল ওর নাকি নিজের কথার উপর কন্ট্রোল নেই। কার? হার্দিকের? হ্যাঁ, হার্দিকের। আ না, এরকম কোনো ব্যাপার নয়। যে মানে ব্যাপার ব্যাপারটা হলো আসলে আ যখন ছেলেরা ইয়াং থাকে, যখন আমিও ইয়াং ছিলাম, তখন আমিও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। আর বাট হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি গুড হার্টেড বয়। অ্যান্ড হি ইজ ডুইং সো ওয়েল ফর হিমসেলফ, ফর দ্য কান্ট্রি। সো আই উইশ হিম লটস অফ লাক। আর ঋষভ পন্থকে নিয়ে আজকাল খুব আলোচনা চলে। আপনার খুব ফেভারিট উনি। আর ঋষভ, হ্যাঁ, ঋষভও আমার সবাই আমার ফেভারিট। আর ঋষভ খুবই ট্যালেন্টেড ছেলেও। আর ওর মধ্যে যে ট্যালেন্ট আছে, আই এম শিওর যে ও আমাদের দেশকে অনেকদিন পর্যন্ত সার্ভ করবে। একদমই। ফেভারিট এই জন্য বলছি কারণ যখন প্লেয়ারদের ফটো তোলা হচ্ছিল উনি এসে হ্যাঁ, আপনার কোলে কোলে এসে বসে পড়েছিলেন। পড়েছিল। হ্যাঁ, আমার কোলে এসে বসে পড়েছিল। আর আমি ঋষভকে বললাম, "ওঠ ভাই, ফটো তোলা হবে।" আর তুই এসে কোলে এসে বসে পড়লি। আমি আসলে আমার ছেলেদের প্রতি এতটাও ভালোবাসা নেই যে ये गवर्नर ठाकुर কিন্তু ও এখনো একটা ২০-২১ বছরের ছেলে, তাই ও কোনো কথা শোনে না। আর ২০-২১ বছরের ছেলেরা এমনিতেই, ইয়াং ছেলেরা খুব একটা বেশি কথা শুনতে চায় না। ও শোনেনি, বলেছিল আমি না এখানেই বসবো। বললাম বস, আর কি করব। তারপর বসে ফটো তুলেছিল। তবে ভালো মনের মানুষ সবাই। আর যেমন আপনি এক্সপেক্ট করবেন ২১ বছরের ছেলের কাছ থেকে, ও ঠিক সেরকমই দারুণ একটা মজার ছেলে। কিন্তু আপনার এটা মনে হয় না যে ওর যতটা মনোযোগ ব্যাটিং এর উপর দেওয়া উচিত ততটা ও দিচ্ছে না, যেভাবে ও স্কোর করতে পারছে না, অনেক রকম প্রশ্ন তৈরি হচ্ছে। না, মনোযোগ তো পুরোপুরি দিচ্ছে, খুবই পরিশ্রম করছে। কখনো এমন কিছু সিচুয়েশন আসে যে ভালো কিছু করতে পারছে না। আর কিন্তু ওই জার্নিটা থেকেই প্লেয়াররা অনেক কিছু শেখে। আর সেটা ঋষভের সঙ্গেই নয়, প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয়ে এসেছে। আমার সঙ্গেও হয়েছে, আমার সঙ্গে এখনো হয়। তাই ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিকেটার্স লাইফ। আর আমি শিওর যে ও এটার থেকে বড় কিছু শিখবেও। কারণ ও তো, আর ও যেরকম প্লেয়ার, এরকম প্লেয়ারের নিশ্চয়ই ব্যাক করা উচিত। আমি জানি যে ও এতটা ট্যালেন্টেড, যেমন ও রিসেন্টলি ইংল্যান্ডে সেঞ্চুরি করেছিল টেস্ট ম্যাচে, অস্ট্রেলিয়াতে করেছিল। তাই ও যখন এত পরিশ্রম করছে, ওর রেজাল্ট অবশ্যই পাল্টে দেবে একটা দুটো কিন্তু ম্যাচে। এই ইয়াং এজে এক হাত দিয়ে শট মারাটা কি খুব জরুরি? না, ও আইপিএলে অবশ্যই মেরেছিল এক হাত দিয়ে শট, কিছু ৬ হয়েছিল, কিছু হয়নি। তো যাক, এখন তো মনে হয় ও ২ হাত দিয়েই সব শট মারে। আর অবশ্যই ওর অবশ্যই আরও ওর অনেক বেশি ৬ আপনারা সবাই দেখতে পাবেন। মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি এদের নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা নিয়ে সব সময় একটা আলোচনা চলে, যতটা রেসপেক্ট বিরাট হ্যাঁ। দেয় ধোনিকে। এটা নিয়ে আলোচনা আপনাদের মধ্যেও হয়, প্লেয়ারদের মধ্যে? অবশ্যই হয়। আর ধোনি ভাইকে সবাই খুব রেসপেক্ট করে। আমাদের দেশের এত বড় একজন ক্যাপ্টেন ছিলেন, আর এত কিছু দেশের জন্য করেছেন, প্লেয়ারদের জন্য করেছেন। আর উই আর ভেরি গ্রেটফুল। আর একদম ঠিক যেমনটা আপনি বললেন, বিরাট খুবই প্রশংসা করে। কারণ বিরাটকেও যখন ও ইয়াং ছিল তখন ধোনি ভাই খুব গাইড করেছিল। আর ইভেন ওকে যখন ক্যাপ্টেন করেছিল তখন ক্যাপ্টেন্সি থেকেও বিরাটকে অনেক কিছু শিখিয়েছিল, নলেজ পাস অন করেছিল। তাই ওটা একটা বড় লিডারের কোয়ালিটি থাকে। আর বিরাটেরও আমি প্রশংসা করতে চাই। ওর মধ্যেও এত ভালো কোয়ালিটি আছে যে ও ওই রেসপেক্টটা ফিরিয়ে দিচ্ছে। আর হি ইজ শোয়িং দ্য গ্র্যাটিটিউড টুয়ার্ডস ধোনি ভাই। তাই বোথ আর গ্রেট। হ্যাঁ। আপনি যখন ধোনির সাথে খেলেন হুম।
তখন কোনো পার্থক্য খুঁজে পান বাদবাকিদের সাথে, ধোনির সাথে খেলার মধ্যে? ধোনি ভাই আর বাকিদের সাথে তো আপনারা দুজন ক্রিজে আছেন ধোনি সামনাসামনি। ভাইয়ের সঙ্গে আমি খুব বেশি ক্রিজে থাকিনি, কারণ ও যেই সময় আসে ততক্ষণে আমার কাজ করে দিয়ে আমি চলে যাই, বাইরেই থাকতাম। কিন্তু যখন যখন থাকতাম তখন হি ইজ ভেরি ক্লিয়ার। ও জানে যে ভাই এটা করতে হবে, ওটা করতে হবে। তাই কমিউনিকেশন তো চলতেই থাকে। আর যদি অ্যাজ এ ক্যাপ্টেন আমাকে বলে যে ভাই তুই না ভেবে এবার তুই মার, তখন আমি আই উইল ফলো হিজ ইনস্ট্রাকশনস, আই উইল ডু দ্যাট। কারণ ও তো ওই সময় সিচুয়েশন অনুযায়ী টিমের জন্যই চিন্তা ভাবনা করছে। ওই সিচুয়েশনে ও এত বড় আ আ এত বড় প্লেয়ার ছিলেন আর সাকসেসফুলও ছিলেন। যেভাবে ও সব বলতো আমরা কমিউনিকেট করতাম, তারপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আমরা ওই ডিসিশন নিয়ে চলতাম। আরও একজন আপনার বন্ধু জসপ্রীত বুমরা, হ্যাঁ, ওনাকে নিয়ে আজকাল খুব আলোচনা হয়, বোলিং অ্যাকশন নিয়ে খুব আলোচনা হয়। কেউ বুঝতেই পারে না যে কোথা থেকে কিভাবে বলটা ডেলিভারি ঠিক। করে। ওর বোলিং অ্যাকশন একেবারেই আলাদা। আমি জানি না কে যেন বলেছিল যে ওর ঘরের হাইট নাকি ছোট ছিল, তাই ও নাকি ওইভাবে বল করত। তাই যেরকমই অ্যাকশন হোক না কেন, ব্যাটসম্যানদের অবস্থা খুবই শোচনীয় করে দেয়। আমাদের দেশের জন্য এত ভালো করেছে ও, ওয়ার্ল্ড নাম্বার 1 বোলার। এটা ঠিক। হি ইজ ভেরি, ভেরি ডিসিপ্লিনড, ভেরি হার্ড ওয়ার্কিং। সেটা ফিটনেসের দিক থেকে হোক বা সেটা মেন্টাল স্ট্রেংথের দিক থেকেই হোক বা ইভেন খাওয়ার ব্যাপারে হোক না কেন, ও সবকিছু খুবই কন্ট্রোল করে চলে। তো ড্রেসিং রুমে আজকাল কি ফিটনেসের ওপর বেশি জোর দেওয়া হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সবাই ফিটনেসের দিকে খুব মনোযোগ দেয়। এখন এই যে নতুন কালচার রয়েছে, আর সেটা খুবই ভালো কালচার, সব ছেলেরাই ফিট থাকে। আমাদের সবারই ডেক্সা স্ক্যান হয়, আর ওতে জানা যায় যে কত পার্সেন্ট ফ্যাট আছে আমাদের বডিতে, কতটা মাসল আছে। তাই ওটা ইন্ডিকেটর হয় আমাদের কাছে যে আর কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, ডায়েট পাল্টাতে হবে নাকি হবে না, কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি। ওটা ওটা একটা মিরর, যেটা আমরা দেখতে পাই আর রিয়ালাইজ করি যে আমরা আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি। ওখানে আমাদের ফিটনেস টেস্টও হয়। আ যেমনটা আমি বললাম, ডেক্সা হয়, আরও যেগুলো বললাম, এই সব জিনিসই হয়ে থাকে। আর যারা প্রশ্ন করতে চান, হ্যাঁ এদিকে, হ্যাঁ বলুন। স্যার, আমরা সবাই জানি যে আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু 2013তে যখন চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল তারপরে আপনি লাইমলাইটে এসেছিলেন। তারপরেই আপনি সবার খুব প্রিয় প্লেয়ার হয়ে উঠেছিলেন। স্যার, আমি এটা জানতে চাই যে 2010 থেকে 2013 এই সময়ে যে আপনার স্ট্রাগলটা ছিল, এই যে জার্নিটা ছিল, আপনি কতখানি পরিশ্রম করেছিলেন, আপনার মাইন্ডসেট কি ছিল, আপনার ওপর স্ট্রেস কতটা ছিল? 2010-এ আমি যখন খেলেছিলাম তখন হয় 2টো ম্যাচ খেলেছি বা 1টা ম্যাচ খেলেছি, তারপরে আমি বসে গিয়েছিলাম। ওই সময় আমার এন্ট্রি হয়েছিল, যেমন স্যার বললেন যে বীরু ভাই আর গৌতী ভাই রেস্ট নিয়েছিলেন, আমার সুযোগ হয়েছিল তাতে। তখন একটা ম্যাচ খেলে আমি আবার ফিরে এসেছিলাম। আমি আমার লাইফে কখনো অ্যাজ সাচ কোনো স্ট্রাগল দেখিনি, কারণ আমি ওই জিনিসটায় বিলিভ করি না। তাই ওই 2010 থেকে 2013 পর্যন্ত আমি আমার ক্রিকেটটা এনজয় করেছিলাম। আর আমি ক্রিকেটকে খুবই ভালোবাসি। তাই রোজ উ উ উঠে খেলতে যাওয়া আর ছেলেদের সঙ্গে মজা করা, গ্রাউন্ডে মজা করা আর নিজের ব্যাটিংয়ের উপর মনোযোগ দেওয়া, ফিটনেসের উপর মনোযোগ দেওয়া, আমি এগুলোই করে যেতাম। আর ওই ফ্লোতেই থাকতাম। আমি জানতাম যে যখন আমার সুযোগ আসার হবে তখন সেটা আসবেই। আর না এলে কিছু করার নেই। তাই এনজয় করাটা খুবই দরকার। কারণ তুমি যদি স্ট্রেস নাও, তাহলে স্ট্রেস থেকে আপনার বর্তমানটাও ঠিক হবে না আর আগামী দিনগুলো ঠিক থাকবে না। কারণ ওই এনার্জি দিয়েই তোমাকে আনন্দে থাকতে হবে, ব্লেস থাকতে হবে। তাহলেই তোমার যে ফিউচার আছে সেটা ভালো হবে আরো। স্যার, বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চান? স্যার, ওয়ার্ল্ড কাপে আপনি আমাদের টিমের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, আর নেক্সট ইয়ারও ওয়ার্ল্ড কাপ আছে। ওটার জন্য স্যার আপনি বিশেষ কি প্ল্যানিং করেছেন? বিশেষ প্ল্যানিং বলতে আমার এটাই আছে যে আমি আমার ফিটনেস ঠিকঠাক রাখবো, আমার হাত পা ভাঙবো না। আর আমাদের টিমের যে গোলটা থাকে আর আমাদেরকে যেরকম ডিরেকশন দেওয়া হয় যে এই দায়িত্বটা পালন করতে হবে, তো সেই দায়িত্বটা ঠিকভাবে পূরণ করার জন্য ভালোভাবে প্রিপেয়ার করা আর গিয়ে সেই দায়িত্বটা ভালোভাবে পূরণ করা। তাই এটা আমি করে থাকি। আর আমি কখনো এটা আমি ভাবি না যে এই ম্যাচে গিয়ে আমাকে 100 রান করতে হবে বা 50 রান করতে হবে। আমি শুধু ওটার প্রিপারেশন নিই যাতে আমার রানটা সহজেই হয়ে যায়। ইউ স্যার। হ্যাঁ। শিখার, এটা তো আপনি বুঝে গেছেন যে সাকসেস তো পেয়েছেন, হ্যাঁ। লোকেরা ভালোবাসাও দিয়েছে। তাহলে এই গোঁপটা পাকানো কবে থেকে শুরু করলেন? গোঁফ পাকানো শুরু আমি গোঁফ যেটা আমার ফেমাস হয়েছিল যখন আমার টেস্ট ডেবিউ সেঞ্চুরি হয়েছিল, তারপর খুব ফেমাস হয়েছিল, কিন্তু ওটার আগেই আমি রেখেছিলাম। আর আমার খুব ভালো লাগতো যখন আমি কাউকে দেখতাম যে কেউ গোঁফ পাকিয়েছে। বেশ একটা পুরুষালী ব্যাপার আছে যে লোকটা খুব ভালো গোঁফ পাকিয়েছে। তাই ওটা আমাকে খুব ফ্যাসিনেট করতো ওই ব্যাপার। তাই আমি মন থেকে রেখেছিলাম।
সেটা। আর ওই যে যখন আমি সেঞ্চুরি করেছিলাম আর টি ব্রেকে যখন ফিরে আসছিলাম, তখন আমি গোঁফটা পাকাতে আসছিলাম। মানে অ্যাজ ইফ আমি বিশাল কিছু একটা করে এসেছি। ওই যে টিভির অ্যাডে যে অ্যাকশনটা আপনি করেন, সত্যি কি আপনি করতে হ্যাঁ, পারেন ওটা করতে নাকি পারি, ওটা কিন্তু এখন তো আমি ওরকম গোঁফ রাখিনি। কিন্তু তবুও মুখটা একই আছে, চোখটাও একই আছে, তো দেখুন আবার। হ্যাঁ? আমরা এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে শিখর ধাওয়ানের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। আপনার একটা নতুন শখ দেখলাম, হ্যাঁ, বলুন। আপনি পাকিস্তানের প্লেয়ারদের শুধু ফিল্ডেই ধুলাই করেন না, টুইটারেও পাকিস্তানকে ভালো ধুলাই দিচ্ছেন। অবশ্যই দেশ নিয়ে যদি কেউ কিছু বলে, তাহলে আমাদের প্রয়োজন নেই যে বাইরের লোকে এসে আমাদেরকে অ্যাডভাইস দিক। আগে নিজেদের দেশটা সামলাও, তারপর অন্য দেশ। বলে না যে নিজের বাড়ি যদি কাঁচের হয়, তাহলে অন্যের বাড়িতে পাথর ছুঁড়তে নেই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞেস করছি টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান, ক্রিকেটের স্টার শিখর ধাওয়ানকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপরে অভিযোগ হলো যে এনার নিত্য নতুন শখ গজিয়ে ওঠে। আজকাল আপনার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেখানে রণবীর সিং আপনাকে ডান্সিং এর স্টেপ শেখাচ্ছে, হ্যাঁ, খলিবলি। খালিবালি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি ওটা একটু দেখাতে চাই জনগণকে, যে কিভাবে আপনি ওনার থেকে শিখছেন। ক্যান ইউ হ্যাভ দ্য ভিডিও প্লিজ? এই খলি বলি হো গয়া হুঁ, এই শখটা কোত্থেকে এলো? তো এটা আসলে আমি শ্যুট করছিলাম মুম্বাইতে। তখন ওনারও শ্যুট চলছিল। তারপর শ্যুটের পর দুজনের দেখা হলো। তো ব্যাপারটা হলো, ওনার আমার এই থাই 5 বেশ ভালো লেগেছিল, আর আমিও বলেছিলাম যে আমিও কিছু শিখতে চাই আপনার থেকে। তারপর উনি আমাকে এই স্টেপটা শিখিয়েছিলেন। তাই ডান্স করার শখও আমার আছে। পাঞ্জাবি ডান্স বেশি করি, পাঞ্জাবি গানের উপরে। তো আমি ঘরের ভেতরে থাকলে তো মিউজিক চালিয়ে ডান্সও করি আমি। হ্যাঁ। বিরাট কোহলির আইপডে আপনি পাঞ্জাবি গান দিয়ে ভর্তি করে দিয়েছেন। আমি না, ও নিজেই পাঞ্জাবি গান খুব পছন্দ করে। যেসব লোক যারা মোস্টলি দিল্লিতে থাকে আর পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের সেটা ভালোই লাগে। আর বিরাটও খুব পছন্দ করে পাঞ্জাবি গান, পাঞ্জাবি ডান্স। যখনই সুযোগ পায় তখনই করে। তাহলে ড্রেসিং রুমে পাঞ্জাবি গান বেশি চলে? হ্যাঁ, ঠিক। হিন্দি চলে, পাঞ্জাবি চলে, ওগুলোই বেশি চলে। তো সবার আগে যে ডান্স করে সে নিশ্চয়ই শিখর ধাওয়ান। হ্যাঁ, আমি ডান্স করি। আমি বিনা দ্বিধায় ডান্স করি ড্রেসিং রুমে যদি ইচ্ছে হয়। এখানে ডান্স? এখানে করে দেখাবো? আচ্ছা। জজ সাহেব আমাকে হাতে হাতকড়া পরিয়ে দেবেন। তাহলে কোন গানে ডান্স করবেন? অলরাইট। সবাই খুব আশা নিয়ে এসেছে এখানে। ঠিক আছে, যে কোনো একটা পাঞ্জাবি গান তো চালিয়ে দিন। কোনটা? চিটিয়া কালাই যাবে? না, না। এতটাও সুন্দর দেখতে নই আমি। না, খালিবালি। হ্যাঁ? খালিবালি? আচ্ছা, খালিবালি। আরে খালিবালিতে ঠিক আছে, যে কোনো একটা চালিয়ে দিন। আচ্ছা স্যার, আপনার আদালতে কি আমিই প্রথম যে ডান্স করলাম, নাকি অন্য কেউ হ্যাঁ, করেছে? আপনি প্রথম এমন একজন মানুষ যিনি জনগণের কথা রাখতে কাঠগড়ায় দাঁড়িয়ে ডান্স করলেন। থ্যাংক ইউ। কিন্তু নতুন নতুন শখ, আমি শুনলাম যে আজকাল ঘোড়সওয়ারি করার নতুন শখ হ্যাঁ, হয়েছে। ঠিক বলেছেন। ঘোড়সওয়ারিও আমি করি। আমার ঘোড়া খুব ভালো লাগে। তাই যখনই আমি সুযোগ পাই তখনই ঘোড়ার পিঠে উঠে বেরিয়ে পড়ি। আর পশুদের সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগে। আর কিছু ভিডিও আমি দেখেছি, বাঁশি বাজাচ্ছেন আজকাল। হ্যাঁ, বাঁশিও শিখি আমি। তো আমি এখন ক্লাসিক্যাল মিউজিক শিখছি। কিন্তু সেটাতে আমি এখনো খুব কাঁচা, কিন্তু আমি বাজাতে পারি। কিন্তু কেমন বাজান সেটা আমরা কিভাবে জানবো যদি সেটা বাজিয়ে না শোনান? হ্যাঁ, ক্যান ইউ হ্যাভ দ্য ফ্লুট প্লিজ?
তো স্যার আমি যেখানেই যাই না কেন আমার ফ্লুট আমার সঙ্গে সবসময় থাকে। আর তোমাদের সবাইকে আমি এটাই বলতে চাই যে যদিও তোমরা এখন সবাই পড়াশোনা করছো, কিন্তু নিজেদের হবিগুলোকে, নিজেদের শখগুলোকে অবশ্যই পূরণ করো। কারণ সবাই কাজ করে আর কাজ করাটা খুবই দরকার, কিন্তু তার সঙ্গে শখ শখ পূরণ করাটাও খুব বেশি দরকার। আর সেটা আমি খুব ভালো বুঝেছি। ওটাতে তোমরা আনন্দ পাবে, শান্তি পাবে, তাই সেটা দরকার। আপনার শায়েরি করারও একটা শখ আছে আমি শুনেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। শায়েরি করারও শখ রয়েছে আমার। কিন্তু ওটা আমি আ সেটা আমি নিজে শায়েরি লিখি না। যখন আমি কিছু শুনি তখন ওগুলো খুব ফিল করি আর এনজয় করি আর সেটা মনে রাখি। তাহলে যখন ফ্লুট শোনালেন একটা দুটো শায়েরিও। আরে আচ্ছা। একটা দুটো তাহলে একটা দুটো শায়েরি শোনাচ্ছি। আর এটা ডক্টর রাহাত ইন্দোরিজির শায়েরি। তো এখানে সবাই যেহেতু ইয়াং ছেলেমেয়েরা আছে তাই ওনার শায়েরি হলো, जवानियों में जवानी को जो धूल करते हैं, जवानियों में तो जवानियों में जवानी को जो धूल करते हैं, जो लोग भूल नहीं करते वो भूल करते हैं। আরেকটা শের হলো মুনাবার রানাজির। তো উনিও খুব বড় একজন শায়ের। তো ওনার একটা শায়েরি হলো যে, हम सायादार पेड़ ज़माने के काम आए, हम सायादार पेड़ ज़माने के काम आए, जब सूखने लगे तो जलाने के काम आए। আরো একটা শখ রয়েছে, হ্যাঁ বলুন। অন্য প্লেয়ারদের চুল কাটা। একদমই স্যার। ব্যাপারটা হলো আর কয়েক বছর বাদে ৪-৫ বছর পরে ক্রিকেট শেষ হয়ে গেলে অন্য কাজও তো খুঁজতে হবে। না, আসলে একবার আমি ঋষভের চুল কেটেছিলাম। আমার চুল আমি নিজেই ট্রিম করি। কাটার সময় তো কাঁচি ইউজ হয় না, ট্রিমার ইউজ হয়। তো ট্রিমার দিয়ে আমি নিজেই করি। তো তখন ও ট্রিমার দিয়ে করতে চাইছিল, তো আমিই কেটে দিয়েছিলাম। ইভেন বিরাটও কখনো কখনো আমারটা ট্রিম করে দিয়েছে আর আমি ওর চুল কেটে দিয়েছি। ওর না, তবে ও আমারটা অবশ্যই কেটেছে। হ্যাঁ, একদম একদম। তো এই যে নতুন নতুন শখ, প্রত্যেকদিন নতুন নতুন জিনিস আপনি করে থাকেন, হ্যাঁ হ্যাঁ। তো কোথা থেকে এইসব আইডিয়াগুলো পান? আইডিয়াস আমি যেমন ফ্লুটের ব্যাপারটা, যখন আমি ছোট ছিলাম তখন কেউ বাঁশি বাজালে আমার খুবই ভালো লাগতো। যতক্ষণ ওই লোকটা, যেমন রাস্তাঘাটে দেখা যেত না, বাঁশিওয়ালারা আসতো আর বাজাতে বাজাতে চলে যেত, যতক্ষণ না যেত আমি শুনতাম। একবার যখন কোনো কাজ ছিল না 2015-তে, তখন আমি ভাবলাম সারাটা দিন তো বসেই থাকি, আড্ডা মারি, তার থেকে কেননা আমি ভালো কিছু একটা শেখা শুরু করি। কিন্তু যতবার আমি বাঁশি বাজানো শিখেছি অনলাইন শিখেছি। আমার গুরুজির সঙ্গে আমি 1-2বারই দেখা করেছি লাইফে, কিন্তু বাঁশি আমি অনলাইনেই শিখেছি। ওইভাবেই আমি যখন আমি ঘোড়া দেখতাম তখন খুব ইচ্ছে করতো যে এবার আমি ঘোড়ায় চড়ে বেরোবো। আর আমি বৈষ্ণোদেবী যেতাম যখন ছোট ছিলাম, ওখানে ঘোড়ায় চড়তে খুব ইচ্ছে করতো। তারপর আস্তে আস্তে ওই শখটাও জন্মালো। তারপর সময়ের সঙ্গে সঙ্গে শের শায়েরির শখও জন্মালো, তাই ওটাও। এখন তো আপনার নতুন একটা শখ দেখলাম, হ্যাঁ বলুন। আপনি পাকিস্তানের প্লেয়ারদের শুধু ফিল্ডেই ধুলাই করেন না, টুইটারও আজকাল পাকিস্তানকে ভালোই ধুয়ে দিচ্ছেন। হ্যাঁ ঠিক। আপনি ওই শাহিদ আফ্রিদির যে টুইটটা করেছে সে ব্যাপারে বলছেন তো? হ্যাঁ। হ্যাঁ ঠিকই। যদি কেউ আমাদের দেশের ব্যাপারে কিছু বলে তাহলে অবশ্যই আমি তো রুখে দাঁড়াবো, বুক চিতিয়ে রুখে দাঁড়াবো। আর আমি জানি আমাদের প্রধানমন্ত্রীজি জানে কিভাবে দেশ চালাতে হয়। এত ভালো আমাদের সরকার যারাই রয়েছে। তাই আমাদের প্রয়োজন নেই যে বাইরের লোক এসে আমাদেরকে অ্যাডভাইস দিক। আগে নিজেদের দেশটাকে শুধরাক, তারপর অন্য দেশ। আর এই কথায় আছে না যে যাদের বাড়ি কাঁচের তৈরি তাদের অন্যের বাড়িতে পাথর ছোঁড়া উচিত নয়। তো সেটাই। কিন্তু শাহিদ আফ্রিদিকে কোনো শের আপনি শোনাননি? না, ওই সময় আমি শের অতটা সেই সময় মনে ছিল না। আমি নিশ্চয়ই আমার মাথায় কিছু এলে অবশ্যই শোনাবো। মোদিজিও আপনার খুব প্রশংসা করেছেন। মোদিজির টুইট আমি দেখেছি, উনি লিখেছেন যে যেভাবে আপনি খারাপ বলগুলোকে মাঠের বাইরে পাঠিয়ে দেন, আমিও সেভাবে শত্রুপক্ষকে উত্তর দিই। একদমই। আর এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রীজি স্যার আমাকে টুইট করেছেন আর রিটুইট করেছেন। এটা আমার কাছে খুবই গর্বের একটা ব্যাপার। অবশ্যই যেটা এই কিছুদিন আগে যে দুর্ঘটনাটা হলো পুলওয়ামাতে, তো যারা শহীদ হয়েছেন মানে আমাদের সকলেরই অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফর শিওর প্রত্যেকেরই খুব কষ্ট হয়েছে ওদের ফ্যামিলির জন্য। সবাই প্রে করেছে। আর
উনি এত শর্ট টাইমে যে উত্তর দিয়েছেন ওটা একটা গর্বের বিষয় আমাদের কাছে, খুবই প্রাউড মোমেন্ট ছিল। আর and I salute them for doing that, and we are there, as simple as that. খুব ভালো কথা বললেন আপনি যে আমরা দেশের মধ্যে এতটা নিরাপদে থাকি। এখন একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকি আদালতে শিখর ধওয়ানের ওপরে প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। আচ্ছা, এই বক্সার ওয়াইফকে আপনি খুঁজে পেলেন কোত্থেকে? বক্সার ওয়াইফকে অনেক কঠোর পরিশ্রম করে খুঁজে পেয়েছি। তাহলে তো রোম্যান্স করতে অসুবিধে হতো, কারণ আপনার ইংরেজি দুর্বল আর উনি হিন্দি বলতে পারেন না। একদমই স্যার, ও পাঞ্জাবি বোঝে না আর আমি ইংরেজি গুলিয়ে ফেলি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটসম্যান শিখর ধওয়ানকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপরে অভিযোগ হলো যে ইনি নিজের ওপরে হওয়া সমালোচনা উপেক্ষা করেন। শিখর, যখন পারফরমেন্স খারাপ হয় তখন আলোচনা তো হয়েই থাকে মিডিয়াতে। আপনি কারোর কথা শোনেন না, কারোর তোয়াক্কাই করেন না আপনি? না, আমি কারোর কথা শুনি না আর তোয়াক্কাও করি না। আর আমি নিউজও দেখি না, আমি ওসব ধরনের কোনো কমেন্টও পড়ি না, কারণ আমি যত ওইসব বেশি জিনিসের মধ্যে ঢুকবো তত বেশি অন্য ইনফরমেশনগুলো থেকে সরে যাব, যে ইনফরমেশনগুলো আমার দরকার। তাই আমি আমার জগতেই থাকি আর আমি নিজেকে পজিটিভ রাখি সবসময়, কারণ ওগুলো আর ওই জিনিসগুলো আমি কখনো খারাপভাবে দেখি না, কারণ ওরা নিজেদের কাজ করছে, ওদের কাজ এটা, ওদের সিদ্ধান্ত এটা, তাই ওরা ওদের জায়গায় আর আমার চিন্তাভাবনা, আমার পরিশ্রমটা আমার জায়গায়। কিন্তু টুইটারে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এই ব্যাপারে তো অনেক কমেন্ট আসে, সেগুলো কি আপনি দেখেন? না, ওসব আমি দেখি না। আমি জানি যে আমি যদি ভালো করি তাহলে ভালো বলবে, যদি খারাপ করি তাহলে বাজে বলবে, তাই এতে আমার কোনো নতুন কিছু মনে হয় না। প্রথম এরকম ছিল, একটু আধটু দেখতাম, কিন্তু তারপর ইউ ওভারগ্রো উইথ থিংস, আর এখন আমার এসব দেখার দরকার পড়ে না। তাহলে কাউকে তোয়াক্কা করেন না? না, তোয়াক্কা না, মানে আমি চিন্তামুক্ত, অসাবধান নই, আমি চিন্তামুক্ত। আপনি বাজে পারফরমেন্স করলে আপনার ওয়াইফ তো নিশ্চয়ই হ্যাঁ, বকা দেন নাকি? অবশ্যই। একদিকে তো বউ, তার উপর বক্সার, হ্যাঁ, বক্সার। একদমই না। ওর এক্সট্রা কেয়ার করি আমি। আর কি যে বলি, শুরুর সময়টা আমার খুব ভালো মনে আছে, যখন ও আমার ওয়াইফ, প্রথম বছর ছিল যখন প্রথম আইপিএল এসেছিল, আজ থেকে 7 বছর আগে। তখন আমি ম্যাচ খেলে এসেছিলাম, আউট হয়ে গেছিলাম তাড়াতাড়ি। তখন আমি ভিতরে গেলাম, বললাম এসো একটা হাগ করি। হাগই করেনি আমাকে, রাগ করে। তখন আমি বললাম, আরে কি হলো? ও তখন বললো যে এরা কিরকম শট খেললে, হোয়াট শট ডিড ইউ প্লে? বললাম, আরে কি হয়েছে, এরকম রাগ তো আমার কোচও করে না যতটা তুমি করছো। তখন আমি বললাম, আরে এ তো বেশি বাড়াবাড়ি সিচুয়েশন হয়ে গেল, গ্রাউন্ডেও আমি নি। বললাম, আরে একজনকে তো রিল্যাক্স করতে হবে। তারপর ও ব্যাপারটা বুঝলো যে না, ওকে সাপোর্ট করাটা দরকার। আচ্ছা, এই বক্সার ওয়াইফকে খুঁজে পেলেন কোত্থেকে? বক্সার ওয়াইফকে অনেক কঠোর পরিশ্রম করে খুঁজে পেয়েছি। ফেসবুকে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল, আর আমি বিলিভ করতাম না যে ইন্টারনেট থেকেও ভালোবাসা হয়, আর ভালোবাসা হয়ে গেল। তারপর সিদ্ধান্ত নিলাম যে এবার বিয়ে করতে হবে, ব্যাস। তারপর আর কি, বিয়ে করে নিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে তো রোম্যান্স করতে অসুবিধে হতো, কারণ আপনার ইংরেজি দুর্বল, উনি হিন্দি বলতে হ্যাঁ। পারেন না। একদমই স্যার, ও পাঞ্জাবি বোঝে না আর আমি ইংরেজি গুলিয়ে ফেলি। तो কিন্তু ভালোবাসা বোঝানোর জন্য অনেক ধরনের উপায় আছে, তাই কোনো না কোনো উপায় ঠিক পেয়ে গিয়েছিলাম। তাহলে ওনার জন্যও কোনো শায়রি বলেছেন আপনি? ওর জন্য আমি অনেক শায়রি, অনেক চিঠিও লিখেছি, লেটারের যুক্ত চলে গেছে, কিন্তু মেলে আমি বেশ ভালো, আমি রোম্যান্টিক স্বভাবের, তাই অনেক বড় বড় চিঠি লিখেছি ইমেল করে ওর জন্য। হ্যাঁ, এইসব করেছি আর কি আমি। তাহলে এখনো কি রোম্যান্স চলছে? এখনো কি লেখেন? না, এখন কখনো যদি আমি ভালো কোনো শায়রি শুনি, আমি সেটা পাস অন করে দিই, না হলে কোনো ভালো গান শুনলে রোম্যান্টিক, সেটা আমি ওকে ফরওয়ার্ড করে দিই, লিখে দিই ফর ইউ হানি। যাক, যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ? স্যার, হ্যাঁ। আমরা সবাই জানি যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনার খুব বাজেভাবে ইনজুরি হয়েছিল, তো সেই ইনজুরিটা ওভারকাম করতে আর ট্যুরটা শেষ করতে না পারার জন্য আপনার কেমন লেগেছিল? যখন ওটা হয়েছিল তখন অবশ্যই আমার খুব কষ্ট হয়েছিল, বাট আই এম ইমোশনালি ভেরি ভেরি স্ট্রং। তাই এরকমটা হয় না যে কোনো জিনিস আমাকে খুব বেশি ডাউন করে দেয় বা
খুব বেশি আনন্দ দেয়। আই অলওয়েজ মেক শিওর দ্যাট আই এম ভেরি ব্যালেন্সড। কিন্তু আমার একটু কষ্ট হয়েছিল ওটা হওয়াতে, বাট দ্যাটস অ্যাগেন পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফিল্ড। খেলতে গেলে চোট লাগতেই পারে। এটা আমার উল্টে 8 বা 9 নম্বর ফ্র্যাকচার ছিল, আর ওটা হলো, আর তারপরে আমি জানতাম যে আমাকে ফিরে যেতে হবে, তাই আমি আবার ফিরে এলাম। কিন্তু আমার আনন্দ হচ্ছিল যে যতদিন আমি ওখানে ছিলাম আমার পক্ষে টিমের জন্য যতটা করা সম্ভব ছিল, যতটা জোর ছিল, আমি সেটা করেছি ওখানে গিয়ে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ধোনি অন্যের মস্তিষ্ক খুব সহজেই পড়ে ফেলেন। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। এটা একটা বড় লিডারের কোয়ালিটি। আর উনি জানেন যে কোনো প্লেয়ারের উপর উনি কতটা বাজি ধরবেন, কোন প্লেয়ারের কি দক্ষতা আছে, কতটা ব্যাকিং করতে হবে ওই প্লেয়ারকে। তাই প্লেয়ার তৈরি করা, উনি জানেন যে একজন প্লেয়ারকে চ্যাম্পিয়ন্স প্লেয়ার কিভাবে তৈরি করতে হয়। তাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে ধোনি ভাইয়ের যুগে উনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন কতগুলো টিম জিতেও ছিল, আর কত ভালো করেছিল ছেলেরা। উনি তো বড় একজন ফিনিশার, হ্যাঁ। কিন্তু লোকেরা এটা দেখে যে উনি শেষ অবধি টেনশনটা জিয়ে রাখেন। হ্যাঁ, চাইলে তো 2 ওভার আগেই জিততে পারেন, কিন্তু শেষ ওভার অবধি জিয়ে রাখেন। আই গেস যে সাসপেন্সটা শেষ পর্যন্ত সেটার মজাই আলাদা হয়। আর ওনার যাকে এটা তো নয় মজা হলো, বাট ওনার নিজের উপর পুরো বিশ্বাস আছে। আর এটা একটা অনেক বড় কোয়ালিটি যে উনি ওনার নার্ভ পুরো কন্ট্রোলে রাখতে পারেন, তাই একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন, আর নিজেকে নিজে এতটাই ব্যাক করতে পারেন, তাই ইটস আ বিগ থিং। এতে কোনো সন্দেহ নেই, হুম। ধোনির মতো প্লেয়ার সেটা অনেক বড় ব্যাপার, অনেক বড় একজন প্লেয়ার। আর আপনার সৌভাগ্য যে আপনি ওনার সাথে খেলেছেন। আরো যারা প্রশ্ন করতে চান? আমি কোথাও পড়েছি যে আপনি ভেজিটেরিয়ান হয়ে গেছেন, তো এই ডিসিশনের পেছনে কারণটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি, 1 বছর হয়ে গেছে আমি ভেজিটেরিয়ান হয়েছি। আই বিলিভ ইন এনার্জি। আর যেমন আমি যার কথা আমি শুনি, যেমন আমি শিবানী দিদি, ব্রহ্মকুমারিজের কথা আমি খুব শুনে চলি। আর ইভেন সদ্গুরুর কথাও আমি খুব শুনে চলি। তাই যখন আমি বুঝতে পারলাম যে ননভেজের এনার্জি যেটা আছে সেটা নেগেটিভ, ওতে ফিয়ার আছে, দেন আই রিয়ালাইজ যে আমি ওই এনার্জি চাই না। তাই আমি ওরকম খাবার খাবো না যেটাতে আমার ওরকম এনার্জি আসুক, ওরকম ইমোশন আসুক। তো ওনারা সবসময় বলেন যে যেমন খাবার তেমনই শরীর। তাই আমি এখন চেষ্টা করি ভেবেচিন্তে খাবার খাই যে কি খাচ্ছি আর কি খাচ্ছি না। আর এটাই ছিল আমার ভেজ খাওয়ার রিজন। ওকে স্যার, থ্যাংক Thank ইউ। you. দেখুন, যেসব ইয়াংস্টার হ্যাঁ। আপনার কথা শুনছেন তাদেরকে বলুন ফিটনেসের জন্য কি করা উচিত। ফিটনেসের জন্য ইয়াংস্টারদের জন্য আমি এটাই বলবো যে প্রথমত আজকাল আমাদের এত যে টেকনোলজি আছে, অ্যাডভান্স টেকনোলজি, ভালো ব্যাপার যে আমরা এটা ইউজ করি, কিন্তু তাতে অ্যাডিক্ট যেন না হয়ে পড়ি, যে ওটা ছাড়া তুমি যেন থাকতে পারছো না, যে 8 ঘন্টা 10 ঘন্টা তুমি ফোন ছাড়া থাকতেই পারছো না, ওটা একটা ব্যাপার। দ্বিতীয়ত তোমার কি করতে ভালো লাগে, কারোর হয়তো ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, কেউ দৌড়তে ভালোবাসে বা হাঁটতে বা যোগা করতে, ক্রিকেট খেলতে, যে কোনো স্পোর্ট, সেটা দিনে 0.5 ঘন্টা 1 ঘন্টা অবশ্যই করো। এমনটা নয় যে জিমে যেতেই হবে বা সেরকম কিছু, যেটা তোমার ভালো লাগে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়ে নাও, এত গ্রুপ বানাও, একটা খেলারও বানিয়ে নাও, ঠিক আছে, চলো সকালে খেললে না হলে সন্ধ্যেবেলা খেললে, বরং সকালে উঠে সকালে তাড়াতাড়ি উঠে খেলাধুলা করা, এটাই যদি তুমি একবার অভ্যেস করে নাও তাহলে ওই ব্যাপারটা তোমার রাস্তা থেকে সরে যাবে, তাহলে তুমি সারাদিন তোমার যা ইচ্ছে সেটা করতে পারবে। তো এগুলোই আমার অ্যাডভাইস যেগুলো আমি দিলাম। আর कलंदर संगे मरमर के मकानों में नहीं मिलता, कलंदर संगे मरमर के मकानों में नहीं मिलता, मैं असली घी हूँ बनियों के दुकानों में नहीं मिलता। খুব ভালো উত্তর দিয়েছেন আপনি, আর খুবই এন্টারটেইন Thank you. করলেন। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের জাজ, টাইমস অফ ইন্ডিয়ার স্পোর্টস এডিটর আলোক সিনহার রায় শিখর ধাওয়ানের মামলার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি সবাইকে যিনি এন্টারটেইন করেন, দুর্দান্ত ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপর। আর এখন সময় আপকে আদালতে আজকের জাজ, টাইমস অফ ইন্ডিয়ার স্পোর্টস এডিটর আলোক সিনহার রায়দানের। শিখার, আমি ক্রিকেটের ভাষায় যদি বলি তাহলে আপনি প্রশ্ন উত্তরের একদম স্ট্রেট ব্যাট খেলেছেন। আপনি কভার ড্রাইভস করেছেন, ফ্লিক্স করেছেন, কাটস করেছেন। ইট ওয়াজ ফ্যাসিনেটিং টু হিয়ার ইউ স্পিক টুডে। থ্যাংক ইউ। There are a lot of words which come to mind: straight, simple, brutally honest, frank. আর যা কিছু যেভাবে আপনি খেলেন মাঠে সিম্পল মাইন্ড থেকে, তেমনই আপনি রিয়েল লাইফেও। আর একইভাবে আপনি আপনার প্রশ্নগুলো সেভাবেই উত্তরও দিয়েছেন, আপনার ফ্যানদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন। তাই আমি তো বলবো সহজ সরল শিখার, আপনি আরও উচ্চতায় পৌঁছন, আর উন্নতি করুন, আর আমাদের মনোরঞ্জন করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে শিখর ধাওয়ান এইভাবেই খেলতে থাকবেন, লোকেদের এইভাবেই এন্টারটেইন করতে থাকবেন, দেশের নাম উজ্জ্বল করবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।